অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করলেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী? জানাবো ভবিষ্যতে র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করবে না, এই নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানাবো খালেদা আজরিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করলেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী? অর্থ পাচার কিংবা অন্য কোনো অপরাধের প্রধান উৎপাদন হচ্ছে ব্যক্তি বা ব্যক্তিদের স্বার্থ। এই যে ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠীগত স্বার্থ, সেখানে ঢুকতে হলে অবশ্য শক্ত হতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু অর্থ পাচারকারীরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। যদি এটি হয়ে থাকে সেটি ভীষণ দুঃখজনক। এই ব্যাপারে আমাদের সরকার যে খুব একটা মনোযোগী সেটা বলা যাবে না। অর্থ পাচার রোধে সরকার যদি খুব শক্ত অবস্থান নেয় তাহলে কিন্তু অর্থ পাচার অপরাধ ব্যাপকভাবে সংঘটিত হতে পারে না। এমনটাই বলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ, যিনি আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। শফিক আহমেদ বলেন, অর্থ পাচারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করতে আমাদের সরকার কিংবা সরকারের যেসব সংস্থা দায়িত্বে আছে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে কিনা। যদি সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকেন, তারা যদি চিহ্নিত করে থাকেন যে এই ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে, আর যারা এইসব অপরাধ করছেন তাদের যদি গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা যায়, তাদের যদি শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। এ ধরনের উদ্যোগ যদি তারা না নেন তাহলে তো দেশে থেকে অর্থ পাচার বন্ধ হবে না। সত্যিকার অর্থে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে অর্থ পাচার ঠেকানো সম্ভব। কিন্তু আমি মনে করি না আমাদের দেশের সংস্থাগুলোর গুরুত্বের সঙ্গে কাজগুলো করে। আমি মনে করি সরকার একটা বিভাগ অর্থ পাচার ঠেকাতে মোটেও আন্তরিক নয়। তারা ভালোভাবে নজরদারি করছে না। অর্থ পাচার পুরোপুরি বন্ধ করা যদি উদ্দেশ্য না হয় তাহলে তো অপরাধ সংঘটিত হবেই। নিবেদিতভাবে কাজটা করতে হবে, তা না হলে অর্থ পাচার ঠেকানো যাবে না। কারণ প্রত্যেককে একটা ইন্টেনশন নিয়ে ঘোরেন। এই ইন্টেনশন যদি থামাতে হয় তাহলে আপনাকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই অপরাধ ঠেকানো যাদের দায়িত্ব তাদের সরকার জিজ্ঞাসা করুক কেন অপরাধ থামানো যাচ্ছে না। সংস্থাগুলো বিস্তারিত তথ্য পর্যালোচনা করে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করুক। শফিক আহমেদ জানান, যারা ইতিমধ্যে অর্থ পাচার অপরাধ সংঘটিত করে ফেলেছেন তারা কারা সেটি আগে চিহ্নিত করা দরকার। তাদের বিরুদ্ধে কখনো আইনগত পদক্ষেপ নেওয়া হোক। বাংলাদেশে থেকে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বাধ্য। ব্যাপারটি সরকারকে অবিলম্বে শতভাগ গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তিনি বলেন, যে দেশে টাকাটা পাচার হয়েছে তথ্য আনতে হলে সেই দেশের সহযোগিতা লাগবে। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সহযোগিতা, বিদেশে থেকে অপরাধীদের তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। যারা করেছেন তাদের শাস্তি পেতে হবে। সোজা কথা হচ্ছে, যারা অপরাধ করেছেন তাদের তথ্য জোগাড় করা কঠিন কোনো কাজ নয়। দরকার শুধু সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা। শফিক আহমেদের মতে ইতিপূর্বে যারা অর্থ পাচার করেছেন তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। যারা চিহ্নিত অর্থ পাচারের অপরাধে জড়িত তাদের যদি শাস্তি না হয় তাহলে তো অন্যরা এই ধরনের অপরাধ করতে ভয় পাবেন না। সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় যদি একজনের শাস্তি হয় তখন অন্যরা তা দেখে সতর্ক হন। কিন্তু যদি এমন হয় অপরাধ করলে কিচ্ছু হবে না, তাহলে তো অপরাধ বন্ধ হবে না। বাংলাদেশে সেটাই হচ্ছে। সরকার যদি তাদের সুযোগ দেয় তাহলে তো কোনোভাবে অপরাধ নিয়ন্ত্রণ হবে না। পাশাপাশি তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার যথাযথ নয় বলে আমি মনে করি। প্রশ্ন হচ্ছে, কেন একজন লোক কালো টাকা সাদা করার সুযোগ পাবেন? যারা কালো টাকা সাদা করেন তাদের চিহ্নিত করুন। অন্যরা কে কি মনে করেন জানি না। আমি কালো টাকাকে সাদা করার বিপক্ষে। এটা মোটেও হওয়া উচিত নয়। অর্থ পাচার যদি ঠেকাতে হয় তাহলে কালো টাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিল করতে হবে। শফিক আহমেদ বলেন, আমাদের দেশে বিদ্যমান যে আইন তার সংস্কার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা কিভাবে আইনটা ব্যবহার করছি সেটা দেখার বিষয়। আমরা কতটা গুরুত্বের সঙ্গে আইন প্রয়োগ করছি সেটি দেখার বিষয়। বিষয়টি আমরা কিভাবে দেখছি সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো অপরাধ বন্ধ হয়ে যাবে, তা না হলে এটা কিন্তু থামবে না। তিনি জানান, যারা বাজার নিয়ন্ত্রণ করেন তাদের অনেকে বিদেশে টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন। সরকার যখনই সেটি জানতে পারবে তখনই তো আইনগত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দেশে কঠোরভাবে আইনের শাসন নেই। আইনের শাসন সত্যিকার অর্থে ব্যবহৃত হচ্ছে না। সোজা কথা হচ্ছে, আইনের শাসন তো এত লুজ হতে পারে না।
যদি কঠোরভাবে আইনের শাসন প্রয়োগ করা হয়ে থাকতো তাহলে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকতো, কিন্তু সেটি হচ্ছে না বাংলাদেশে। তার মতে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি দাঁড়িয়ে গেছে সেটি যদি সংশোধিত না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা কুপ্রস্তাব পড়বে। আমাদের দেশে যা করণীয় তা হচ্ছে না, যেটি করলে পরের রাষ্ট্রের উন্নয়ন হবে সেটি তো হচ্ছে না। তাহলে আমরা কিভাবে বলতে পারি সবকিছু ঠিকঠাক চলছে? রাষ্ট্রের নজরদারিতে থাকা উচিত কাদের হাতে অঢেল সম্পদ রয়েছে, কার কাছে কত টাকা, সেটির একটি পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার থাকা উচিত। এতে অর্থ পাচার অনেকখানি কমে আসবে। যে যার খুশি মতো অবৈধ সম্পদ আয় করবেন, যে যার ইচ্ছে মতো বিদেশে অর্থ পাচার করবেন, সেটি তো হতে পারে না। লোকে যদি জানে আমরা যত সম্পদ তার সরকারের জানা আছে তাহলে তো তিনি সাবধান হবেন। ভবিষ্যতে র্যাব মানবাধিকার লঙ্ঘন করবে না এই নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র র্যাব কর্তৃক আগে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি দেখতে চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেজন্য বাহিনীটির সংস্কার চায়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাষ্ট্রদূত পিটার হার্স দেশটির পররাষ্ট্র দপ্তরের ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন তিনি। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আনিস আহমেদ। গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। র্যাব কর্মকর্তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য ছিল এমন: এটা একদম পরিষ্কার, আমাদের প্রেসিডেন্ট জো বাইডেন বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্র রয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার। এই ইস্যুটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কথা বলে আসছি। বিচার বহির্ভূত হত্যা একটা ইস্যু। মানবাধিকার বিষয়ক প্রতিবেদনগুলোতে র্যাব দ্বারা বিচার বহির্ভূত হত্যার বিষয়টি অনেক বছর ধরে উঠে এসেছে। এসব নিয়ে উদ্বেগের কারণে আমরা 2018 সালে র্যাবকে প্রশিক্ষণ প্রদান বন্ধ করে দিয়েছি। সুতরাং অবশ্যই র্যাবের উপর নিষেধাজ্ঞার একটা প্রভাব তো রয়েছে, এগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি অনেকে এর প্রভাব নিয়ে অতিরঞ্জিত কথা বলেছে। আমাদের সম্পর্ক অনেক বিস্তৃত, আমরা অনেক কিছু নিয়ে কাজ করি, সেটা একটা ইস্যু মাত্র। নিরাপত্তা ক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তা বাহিনীকে নিবিড়ভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশে ইতিপূর্বে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি দেখতে চাই এবং ভবিষ্যতে র্যাব যেন এমন কিছু না করে সেজন্য বাহিনীটির সংস্কার চাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রে প্রধান 3টি ক্ষেত্র কি এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর জায়গাগুলো সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত হার্স বলেন, গত 3 মাসের দিকে তাকালে চমৎকার সব কার্যক্রম দেখতে পাবেন। এই 3 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে, যাতে অংশ নিতে আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড বাংলাদেশে এসেছিলেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সংলাপ হয়েছে, হুলুলুতে মিলিটারি পার্টনারশিপ ডায়ালগ হয়েছে এবং অতি সম্প্রতি ওয়াশিংটনে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হয়, যাতে অংশ নিতে সালাম এফ রহমান যুক্তরাষ্ট্র এসেছিলেন। সুতরাং ওই 4 ক্ষেত্রে আমরা নিবিড়ভাবে কতটা একাগ্রতার সঙ্গে কাজ করছি বোঝাই যাচ্ছে। সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটনা প্রবাহ মুক্ত গণমাধ্যমের ভূমিকার প্রয়োজনীয়তা প্রসঙ্গে মার্কিন দূত বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান হলো মুক্ত গণমাধ্যম। ডিজিটাল সিকিউরিটি আইনের কারণে এটা বাংলাদেশের চাপের মধ্যে রয়েছে। এই আইনের কিছু প্রস্তাবিত রেগুলেশন বরং সাংবাদিকদের জন্য কাজ করাটাকে আরো কঠিন ও ভয়ঙ্কর করে তুলবে। সমাজ স্বাধীন ও মুক্ত হয় না যদি গণমাধ্যমকে তার প্রশ্ন করতে দেওয়া না হয়, সে তার মতো মত প্রকাশ করতে না পারে, সরকারের সমালোচনা না করতে পারে, সরকারের কোনো ভুল দেখলে তার সমালোচনা করার জন্য তাদের সম্পূর্ণ অধিকার থাকে। আমি মনে করি নির্বাচনের সময় এই বিষয়টি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, কারণ সক্রিয় গণমাধ্যম ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যুক্তরাষ্ট্রে আপনার দীর্ঘ অবস্থানের কারণে আপনি অবগত যে এখানকারও অনেক মানুষ, অনেক রাজনীতিবিদ গণমাধ্যমকে পছন্দ করেন না, কারণ গণমাধ্যমে তাদের ঘাম ছুটিয়ে দেয়। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 8:20 বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর গুলশানে তার বাসভবনে যান বিএনপির মহাসচিব। রাত 9:15টার দিকে তিনি বের হয়ে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মির্জা ফখরুল ফিরোজায় গিয়েছিলেন। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।